ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, বিদেশে নেয়ার ব্যাপারে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত দুপুরে এলেন ভারতের চিকিৎসক দেবী শেঠি। ঐক্যফ্রন্টের 2 এমপি দলের ইতিবাচক ইশারায় সংসদে যাচ্ছেন বললেন মোকাব্বির খান। জনগণের সাথে বেইমানি করা হবে মন্তব্য হাফিজ উদ্দিনের। পুরান ঢাকার চকবাজারের রাসায়নিক গুদাম অপসারণে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান। এবং ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 ফাইনালের সন্ধ্যায় শেখ জামালের মুখোমুখি প্রাইম দোলেশ্বর। ট্রফি ঘরে তুলতে প্রস্তুত উভয় দল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে এমনটা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সার্বিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা আপাতত দেশেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে সিঙ্গাপুরে নেওয়া হবে, তবে তার শারীরিক অবস্থা নিয়ে দুপুর 1টায় মেডিকেল বোর্ডের সভা বসবে। ওবায়দুল কাদের চিকিৎসা করতে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আসছেন আজ দুপুরে। আমরা এইটুকু শুনেছি ডাক্তারের কাছ থেকে যে আমাদের রোগীর অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে, চিকিৎসা সর্বোচ্চ চিকিৎসা এখানে সেবা দেওয়া হচ্ছে। আমাদের সকল বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে আছেন, তারা সকলে মিলেই চেষ্টা করছেন। আমরা আশা করি যে রোগী যেভাবে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা খুব দ্রুত উনি সুস্থ হবেন বলে আমাদের সকলের প্রত্যাশা। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী এহতেরামুল হক। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। এহতেরাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে মেডিকেল বোর্ড মিটিং কখন শুরু হবে এবং সেই সাথে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা এখন কি বলছেন? জি আফসানা, আমরা আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় অবস্থান করছি এই কনফারেন্স রুমে। আপনি জানেন যে ওবায়দুল কাদেরের চিকিৎসার যে মেডিকেল বোর্ড রয়েছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের যে চিকিৎসকরা রয়েছেন, এছাড়া দেশের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, সেই সাথে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে 3 জন চিকিৎসক এবং সর্বশেষ ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি যোগ দিয়েছেন এই মেডিকেল বোর্ডে এবং তারা সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তের পরে আমাদেরকে আসলে জানাবেন যে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কেমন এবং তাকে কোথায় নেওয়া হচ্ছে, তার চিকিৎসা কি দেশেই করা হবে নাকি সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে সে বিষয়টা আমাদেরকে জানাবেন। তো ইতিমধ্যে আসলে এখানে 1টার দিকে সেই বৈঠকটি শুরু হওয়ার কথা, আর এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ 1:30টার দিকে দেবী শেঠি এসে উপস্থিত হয়েছেন সরাসরি বিমানবন্দর থেকে। তিনি রোগীর কন্ডিশন দেখছেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলার পরে আসলে তার সঙ্গেই আসলে মূলত সিদ্ধান্তটি হবে যে যাবে কিনা। এবং আমরা গতকালকে যেমনটি জানতে পেরেছিলাম যে সিঙ্গাপুর থেকে আসা যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করবে, সেটিরও কিন্তু সময় বাড়ানো হয়েছে। এই অর্থে বোঝাই যাচ্ছে যে আসলে তারা একটি সিদ্ধান্তের অপেক্ষা করছেন যে আসলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে কিনা এবং সব বিষয়গুলো দেখছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এর আগে তিনি গতকালকে যে তার হাটে যে একটি রিং পরানো হয়েছে, বাকি দুটোতে কিন্তু এখনও পরানো হয়নি। তার কিছুটা ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার রয়েছে আমরা জানতে পেরেছি। আসলে আমরা এখানে অপেক্ষা করছি এবং কিছুক্ষণ পরে আমাদেরকে মেডিকেল বোর্ড তাদের সিদ্ধান্ত জানাবেন, তারপরে আপনাদেরকে আপডেটটি জানাতে পারবো। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত। আফসানা, ধন্যবাদ এহতেরাম। দর্শক, এতক্ষণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কথা জানাচ্ছিলেন সহকর্মী এহতেরামুল হক। চলে যাচ্ছি পরের সংবাদে। পুরান ঢাকায় আগুনে নিহতদের ও 21 পদকপ্রাপ্ত পলান সরকারের মৃত্যুতে শোক প্রস্তাব করেছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এই শোক প্রস্তাব করা হয়। এদিকে আর কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে বৈঠকের অন্যান্য বিস্তারিত দিক তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আগামী 7ই মার্চ শপথ নিচ্ছেন ঐক্যফ্রন্টের নির্বাচিত 2 এমপি। এতে জোটের সিদ্ধান্ত উপেক্ষিত হলেও দলের ইতিবাচক ইশারায় সংসদে যাচ্ছেন বলে জানান সিলেট থেকে নির্বাচিত সাংসদ মোকাব্বির খান। অন্যদিকে বিএনপিকে ব্যবহার করে জয় নিয়ে সংসদে গেলে জনগণের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণফোরাম সহ বেশ কয়েকটি দলের সাথে গাঁটছড়া বাঁধে বিএনপি। জোটের নাম দেওয়া হয় জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের ভরাডুবির পর ফল প্রত্যাখ্যান করে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচিত 2 এমপি শুরু থেকেই ছিলেন সংসদে যাওয়ার পক্ষে। সিদ্ধান্ত মেনে এতদিন শপথ না নিলেও কোনোদিন নিবেন না এমন মুসলেকা দেননি বলে জানান সিলেট 2 থেকে নির্বাচিত মোকাব্বির খান। যখন উনি বলেছিলেন সেইটাকে আমি সম্মান জানিয়েছি। বলেছিলেন আপাতত আপনারা শপথ নিবেন না, আপাতত। তো উনার কথা রেখেছি, 2 মাস নেই। এর অর্থ ইচ্ছা না যে কোনোদিন নিব না। বর্তমান সরকারের এবং আওয়ামী লীগের ইচ্ছা পূরণ করবেন, এটি বিএনপি নেতাকর্মীরা কখনোই মেনে নেবে না। তারা বিএনপিকে কৌশলে ব্যবহার করেছে। 7ই মার্চ শপথ নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, দিনটির ঐতিহাসিক তাৎপর্য বিবেচনায় নিয়েই এদিন শপথ নিতে চান তারা। যে 7ই মার্চ একটা ঐতিহাসিক দিন। মনসুর সাহেবও একইভাবে এই দিনটাকে পছন্দ করেছেন। সুতরাং আমরা দুজনই 7ই মার্চে শপথ নেওয়ার ব্যাপারে আমাদের ইচ্ছার কথা জানিয়েছি মাননীয় স্পিকারকে। আমরা সিডি দিছি আর কি, ওটা ওনাদের ব্যাপারে, ওনারা যখন ডেট দিবে শপথের পরে দেব। বিএনপির কাঁধে ভর করে নির্বাচনী বৈতরণী পার হয়ে ফ্রন্টের সিদ্ধান্ত উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির এই নেতা। তাদের নেতা ডক্টর কামালের সম্মতি নিয়েই শপথ নিতে যাচ্ছেন। তারা বিএনপিকে কৌশলে ব্যবহার করেছে। বিএনপি যাতে এভাবে আর ব্যবহৃত না হয় সুযোগ সন্তানী রাজনীতিবিদদের দ্বারা, সে ব্যাপারে এখনই বিএনপিকে চিন্তা ভাবনা করে একটি সিদ্ধান্ত নিতে হবে। সংসদ সদস্য থাকুক বা যাক, যদি গণফোরাম চায় তাদেরকে বহিষ্কার করতে পারে। তারা জনগণের কাছে তারা ধিক্কৃত হয়ে থাকবেন। গণফোরামের 2 এমপি শপথ নিলেও বিএনপির নির্বাচিত 6 এমপি শপথ নেবেন না বলে জানান হাফিজ উদ্দিন। শপথ গ্রহণের সিদ্ধান্ত জোটের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দেন নেতারা। বিএনপির কেউই সংসদে যেতে আগ্রহী নেই এই ধরনের নির্বাচন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। চতুর্থ দিনের মতো রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বিভিন্ন বাসভবন থেকে দাহ্য রাসায়নিক পদার্থের গুদাম অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান চলছে। গত 3 দিনের অভিযানে পুরান ঢাকার 47টি ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত টাস্কফোর্স। রোববার পুরান ঢাকা চুরিহাট্টা এবং আজগর লেনের বেশ কিছু ভবনের গুদামের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পুরান ঢাকার আবাসিক ভবনগুলো থেকে কেমিক্যাল সরানোর নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণের মেয়র সাইদ খোকনের নির্দেশে টাস্কফোর্স গঠন করে বৃহস্পতিবার থেকে শুরু হয় আবাসিক ভবন থেকে কেমিক্যাল অপসারণ অভিযান। দর্শক, কেমিক্যাল গোডাউন উচ্ছেদ অভিযানে রয়েছেন আমাদের সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিহাব, আপনার কাছে জানতে চাচ্ছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত টাস্ক ফোর্সের অভিযানে আজ কয়টি গোডাউনের সন্ধান মিলেছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা এই মুহূর্তে অবস্থান করছি মালিটোলা মোড়ে, অর্থাৎ ঠিক তাঁতিবাজার রাস্তার মোড়ে। এইখান থেকে সকালে আমরা একটা অভিযান শুরু করেছিলাম এবং আমরা যে অভিযানে দলের সাথে ছিলাম, আমার আশেপাশে এই অভিযানে যারা অংশ নিয়েছেন সেই সকল দপ্তরের কর্মকর্তারা রয়েছেন। সারাদিন সেই 12টা থেকে এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা অভিযান চলে। এর মধ্যে 7টি বাড়ির সংযোগ বা হোল্ডিংয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কোথাও বা গ্যাস, কোথাও বা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিভিন্ন রাসায়নিক দ্রব্য থাকার কারণে আমরা এই মুহূর্তে কথা বলবো এই অভিযানের নেতৃত্বদানকারী উদয়ন দেওয়ানের সাথে। আচ্ছা, আজকে সারাদিনে যে অভিযান চলবে, সেই অভিযানে আপনারা কোনো ধরনের প্রতিবন্ধকতার বা বাধার সম্মুখীন হয়েছেন? আজকে আমরা 36 নম্বর ওয়ার্ডে তাঁতিবাজার এলাকায় আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। আমাদের কাউন্সিলর মহোদয় ছিলেন আমাদের সাথে। তো আমরা ব্যবসায়ী 2-1 লোক ছাড়া আমাদের অন্যান্য লোকজন আমাদের সহযোগিতা করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অভিযানে আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা একটু বলবেন কি? আমাদের লক্ষ্য হচ্ছে এই আবাসিক এলাকা এবং পুরানো ঢাকা থেকে সমস্ত প্রকার কেমিক্যাল কারখানা এবং গোডাউন অপসারণ করা। আপনি আজকে দেখেছেন আমরা 7টা
গোডাউন এবং কেমিক্যাল কারখানার বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং অনেক গোডাউনের মালিক তারা আগেই মালামাল অপসারণ করেছে। আশা করছি আমাদের এই অভিযান খুবই সফলভাবে চলবে। একটি বিষয় যে আফসানা, আপনি জানেন যে এই পুরান ঢাকায় প্রায় 4000 অবৈধ গোডাউন রয়েছে বা রাসায়নিক গোডাউন রয়েছে এবং প্রায় 2000 ব্যবসায়ী রয়েছে এই ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবসা করে থাকে। তো এবং এই 800 রকমের রাসায়নিক ব্যবসা এখানে হয় এবং এর মধ্যে 29টি অতি ধার্য হিসেবে নির্বাচিত করেছিলেন, যেগুলো আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো সেহেতু অতি ঝুঁকিপূর্ণ যেসব রাসায়নিক রয়েছে সেই সব রাসায়নিকের বিরুদ্ধেই এই অভিযান অব্যাহত আছে এবং আগামী 1 মাস ব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শিহাব। দর্শক, এতক্ষণ উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। রাজধানীর সোয়ারীঘাটের চান সর্দার কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খেজুর, ফল, মশলা সামগ্রী জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জালিয়াতি করে কয়েক মেয়াদে ফলের মেয়াদের তারিখ পরিবর্তন করে নতুন তারিখ বসানো এবং পচা দ্রব্যের নতুন প্যাকেজিং করার প্রমাণ সহ কয়েকজনকে হাতে নাতে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ শিশু খাদ্য। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় র্যাব 3-এর ভ্রাম্যমাণ আদালত চান সর্দার কোল্ড স্টোরেজকে 60 লাখ টাকা জরিমানা এবং একজনকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 22 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। আর এই প্রতিষ্ঠানে যারা এই প্রোডাক্টগুলি রেখেছেন এই সমস্ত পার্টি বা এই সমস্ত ব্যবসায়ীদেরকে আরও 5টি প্রতিষ্ঠানকে সহ মোট 60 লক্ষ টাকার জরিমানা আদেশ করা হয়েছে এবং একজনকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ করা হয়েছে। আর এখান থেকে এই 31 মণ খেজুর এবং 80 মণ আপনার কিসমিস সহ 265 মণ লবঙ্গ জব্দ করা হয়েছে। এগুলি আমরা সিটি কর্পোরেশনের যে ডাম্পিং স্টেশন আছে সেখানে আজকে আমরা ডিস্ট্রয় করে দেব। পোড়া তেল এবং আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি পণ্য রাখার অভিযোগে রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্যান্টিনকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। সবশেষ অবস্থা জানার জন্য আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। জাহিদ, ভোক্তা অধিকারের অভিযান সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। আফসানা, আপনি জানেন যে নিয়মিত যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং ভোক্তা অধিকার আজকে কিছুক্ষণ আগে স্কয়ার হাসপাতাল যে ক্যান্টিন ছিল সেখানে অভিযান চালিয়েছে এবং সেখানে পোড়া তেল এবং যে বিদেশি পণ্য রয়েছে সেটিতে আমদানিকারক স্টিকার না থাকায় সেখানে কিন্তু 1 লাখ টাকা জরিমানা করেছে। এবং ঠিক তার উল্টো পাশে আমরা একটি রেস্টুরেন্টে এসেছি এবং সেখানে হচ্ছে অষ্টব্যঞ্জন, সেখানেও আমরা কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি। বিশেষ করে এখানে যে রান্নাঘর রয়েছে পুরো নোংরা পরিবেশ এবং অস্বাস্থ্যকর পরিবেশ এখানে রান্না করা হচ্ছে। আমরা একটু কথা বলবো ভোক্তা অধিকারের যিনি আছেন তার সাথে, শাহরিয়ার সাথে। আসলে আপনি কি ধরনের এখানে অসঙ্গতি দেখতে পেয়েছেন? জি, ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এই মুহূর্তে আমরা পান্থপথের যে একটি রেস্টুরেন্টে আছি, এটি নাম হলো অষ্টব্যঞ্জন। তো এটিতে আমরা আসলে ভিতরে যে অনেক নোংরা পরিবেশ আপনারা যে ক্যামেরা দিয়ে দেখালে দেখতে পাবেন। একই সাথে যে এখানে আমরা আইন অনুযায়ী জরিমানা করেছি, তার পূর্বে আমরা স্কয়ার হাসপাতালে গিয়েছি, সেখানে আমরা পোড়া তেল এবং বিদেশি পণ্য যে বেআইনিভাবে ব্যবহার করার জন্য এই মোট 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি। তো একটি বিষয় দেখার যে এই রেস্টুরেন্টটিতে আমার অফিসার কিন্তু আগেও এসেছিলেন, তাদেরকে আমরা সতর্ক করেছিলাম। সতর্ক করার পরেও আমার কথা হলো উনি কেন এই যে বাসি এই যে হালুয়া রেখে দিয়েছেন, একই সাথে খাবারগুলো অপরিচ্ছন্নভাবে রেখেছেন। এখানে মানুষ এসে একটু বেশি টাকা দিয়ে খায়, ছোট রেস্টুরেন্ট হলেও লোকজন আসে এখানে খায় এবং ভিতরের রূপটি দেখে সবাই কিন্তু এটি আগামীকাল ডেকেছি অফিসে, ডেকেছি এবং তাদের আমরা কিছু নির্দেশনা দিব এবং আমরা একটা সময় দিব। তবে আগের চেয়ে বাহিরের অংশের ইতিবাচক পরিবর্তন কিছু হয়েছে। বাহিরও আগে নোংরা ছিল, সেটি কেটে উঠেছে। তো আমরা কাজ করছি এবং পরিবর্তনের জন্যই কাজ করছি। আমরা আসলে শুনছিলাম যে তিনি বলছিলেন কী ধরনের অসঙ্গতি তিনি পেয়েছেন এবং বারবার কিন্তু বলার পরে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু উন্নতি ঘটেছে এইসব ক্ষেত্রে, অর্থাৎ যে খাবার যে পরিবেশন অন্য জায়গায় রেস্তোরাঁগুলোতে, তারপরেও কিন্তু যেই বিষয়গুলো থাকে যে মানের, সেগুলো কিন্তু অনেকে আমলে নিচ্ছেন না, সেই জন্য কিন্তু শাস্তিরও ব্যবস্থা করা হচ্ছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে রেস্তোরাঁগুলোতে যে ধরনের অস্বাস্থ্যকর খাবারের আসলে পরিবেশন হচ্ছে সেটি বন্ধ করতে জনসচেতনতা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে? আফসানা। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছে পরের সংবাদে। ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রক্টোরিয়াল বডিকে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। সকালে সিনেট ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য, রেজিস্ট্রার, সকল হলের প্রাধ্যক্ষ, ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান।
এ সময় তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছাত্র সংগঠনগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান। এদিকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছে ছাত্রলীগ, ছাত্রদল, বাম সংগঠন সহ সকল প্রার্থীরা। তবে সবাই নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন বলেও জানান প্রার্থীরা। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। অগ্নিঝরা মার্চের খবর। আজ 4 মার্চ 1971 সালে মুক্তিপাগল বাঙালির দিন কাটে বিক্ষুব্ধ শোভাযাত্রা, গায়বানা জানাজা ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে। ঢাকা সহ সারা দেশের সর্বাত্মক হরতালে পূর্ব পাকিস্তানের বেসামরিক শাসন ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। সকাল থেকে বিকাল পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল এসে থামে ধানমন্ডির 32 নম্বরে। এদিন পূর্ব পাকিস্তানের সর্বাত্মক হরতালে ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেলে বঙ্গবন্ধু মুক্তিকামী বাঙালিদের উদ্দেশ্যে ভাষণ দেন। এদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিক্ষাবিদ মুনির চৌধুরী, ইব্রাহিম খাঁ, কবি আহসান হাবিব সহ অনেক বুদ্ধিজীবী পাকিস্তান সরকারের দেয়া খেতাব বর্জন করেন। 71-এর এই দিনে খুলনা ও চট্টগ্রামে দিনভর চলে বাঙালি অবাঙালিদের মধ্যে সংঘর্ষ। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তরের সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরবর্তী 72 ঘন্টায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয় পূর্বাভাসে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। পায়রা সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াতে রামনাবাদ নদীতে বড় আকারে খনন কাজ শুরু করতে যাচ্ছে সরকার। কাজটি শেষ হলে দেশের সবচেয়ে গভীর সমুদ্র বন্দর হিসেবে পূর্ণতা পাবে পায়রা সমুদ্র বন্দর। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু নির্মাণের পর এই সমুদ্র বন্দরটি বদলে দেবে দেশের দক্ষিণ জনপদের অর্থনীতি চিত্র। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। 6,500 একর জমিতে গড়ে উঠছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। 10,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ করতে ইতিমধ্যে 3,500 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। 3,500 পরিবারের জন্য 6টি কমিউনিটি টাউনশিট নির্মাণে 1,100 কোটি টাকার মহাযজ্ঞ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থসামাজিক উন্নয়নে বন্দরে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। কার্যক্রম যেভাবে এগিয়ে চলছে সেই হিসেবে 2021 সালের মধ্যে পূর্ণাঙ্গ সমুদ্র বন্দরের রূপ নেবে পায়রা। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী 2013 সালের 19 নভেম্বর রামনাবাদ চ্যানেলে দেশের দ্বিতীয় বৃহৎ এই প্রকল্পের কাজ শুরু হয়। 2016 সালের 16 আগস্ট স্বল্প পরিসরে এর প্রথম ধাপের কার্যক্রম শুরু হলেও গেল 14 জানুয়ারি বন্দরের ক্যাপিটাল ড্রেজিং এর জন্য বেলজিয়ামের কোম্পানি জান ডে লুন এর সঙ্গে চুক্তি করে বন্দর কর্তৃপক্ষ। এখন পর্যন্ত প্রায় 25%-এর বেশি আমরা স্বল্প সময়ের মধ্যে অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি। টাইম শিডিউল আছে, আমরা আমাদের ওই টাইম শিডিউলের মধ্যেই আমরা ইনশাআল্লাহ তারা ওইটা হ্যান্ডওভার করতে পারবো। আমার এলাকার মানুষ এই পোর্টের কার্যক্রমে অত্যন্ত খুশি। ভূমি অধিগ্রহণের টাকা পাচ্ছে, ঘরবাড়ি অধিগ্রহণের টাকা পাচ্ছে। এই প্রকল্পের আওতায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে 75 কিলোমিটার দীর্ঘ 100 থেকে 125 মিটার প্রস্থ চ্যানেল তৈরি হবে। কাজটি সম্পূর্ণ হলে 12 মিটার গভীরতার জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে পারবে। এই প্রথম টার্মিনাল কাজ এবং ক্যাপিটাল ড্রেজিং এর প্রথম পর্ব 2021 সাল এর এপ্রিল-মের মধ্যে শেষ হবে আশা করছি, এবং তখনই আমরা পায়রা বন্দরকে পূর্ণাঙ্গ সামরিক বন্দর হিসাবে কমিশন করব। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু নির্মাণের পর এই সমুদ্র বন্দরটি দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার পাশাপাশি বদলে দিতে পারে গোটা দেশের অর্থনীতির চিত্র। মাসুদ মুস্তাহিদ, RTV। দর্শক, দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, বিদেশে নেওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত। দুপুরে এলেন ভারতের চিকিৎসক দেবী শেঠি।
ঐক্যফ্রন্টে 2 এমপি দলের ইতিবাচক ইশারায় সংসদে যাচ্ছেন, বলেন মোকাব্বির খান। জনগণের সাথে বেইমানি করা হবে, মন্তব্য হাফিজ উদ্দিনের। পুরান ঢাকার চকবাজারে রাসায়নিক গুদাম অপসারণে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান। এবং ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 ফাইনালে সন্ধ্যায় শেখ জামালের মুখোমুখি প্রাইম দলেশ্বর, ট্রফি ঘরে তুলতে প্রস্তুত উভয় দল। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। আইটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আইটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/ITV online এবং youtube.com/ITV digitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।